রাজা হিসেবে গড়ে তুলবে। তুমি এবার একটু বিশ্রাম নাও রাজপুত্র, সারাদিন অনেক পরিশ্রম করেছো। কিন্তু তার আগে আমি যজ্ঞ বাবা আর জয়া মায়ের সাথে একটু দেখা করে আসি। আমি তাদের কথা দিয়েছিলাম চারু না ফেরা পর্যন্ত আমি তাদের সাথে বসেই খাবার খাবো। আমি এখন তাদের কাছে যাচ্ছি। মধুপুর রাজ্যের রাজপ্রাসাদ, চারুলতার কক্ষ। চারুলতা, রানী লতা এবং মহারাজ মধুরাজা বসে আছে। চারুলতা একটি পাত্র থেকে ভ্যাবলার রাজপুত্র, আমি আর ময়না মিলে দিদির অনাগত সন্তানের জন্য পদ্ম ফুল আঁকা একটা সুন্দর কাঁথা সেলাই করা। হেমরাজ্যের রাজপ্রাসাদে যোগু মোড়লের কক্ষ। যোগু মোড়ল বিছানায় বসে আছে। জয়া একটি লাল সুতো দিয়ে ছোট্ট একটি মোজা বুনছে। শুধু কাজ করে যাচ্ছি। মাসি, আপনি আমাদের কাজের হিসাবটা কিন্তু ঠিক মতো রাখবেন। আমরা চাই না কেউ ভাবুক আমরা নরম সুতো পেয়ে আরাম। হেমমধু রাজ্যের পশুশালা। বিকেল গড়িয়ে সন্ধে নামছে। লালু জাবর কাটছে। কি রে লালু ভাই, আজ তোকে খুব তাজা লাগছে। অনেক ঘাস খেয়েছিস মনে হচ্ছে। আমি তো রোজই তাজা ঘাস খাচ্ছি রে সোনা পাখি। যোগু কাকা আমাকে নিজের হাতে ঘাস খেতে দিয়ে গেলেন। রাজপুত্র অরুণও আজ দুপুরে আমাকে খেতে দিতে এসেছিলেন। রাজপুত্র এসেছিলেন? কি বললেন রে তিনি তোকে? রাজপুত্র আমার গায়ে হাত বুলিয়ে বললেন, লালু তুই একদম চিন্তা করিস না, চারু খুব তাড়াতাড়ি ফিরে আসবে। রাজপুত্র আজ খুব হাসি খুশি ছিলেন রে সোনা পাখি। মনে হয় চারুর চিঠির উত্তর পেয়েছেন। আমি তো সব খবরই রাখি ভাই। রাজপুত্ররা হাটে গিয়েছিল, প্রজাদের সাথে কথাও বলেছে। চারু যেমন এই রাজ্যকে ভালোবাসে, রাজপুত্ররা ঠিক সেইভাবেই সবার মন জয় করে নিচ্ছে। এটা তো আমাদের হেমমধু রাজ্যের জন্য খুবই ভালো খবর রে। আমি শুধু চাই চারু তাড়াতাড়ি ফিরে আসুক। চারুকে ছাড়া এই পশুশালা আমার কাছে একদম ফাঁকা ফাঁকা লাগে রে। চারু তো আসবে ভাই, তুই শুধু দাদুর গরু হওয়ার জন্য নিজেকে প্রস্তুত রাখ। আমি কাল সকালে আবার রাজপুত্রের বারান্দায় গিয়ে গান শুনিয়ে আসবো। রাতের বেলা হেমমধু রাজ্যের রাজপ্রাসাদ এবং মধুপুর রাজ্যের রাজপ্রাসাদ। হেমমধু রাজ্যের রাজপুত্র অরুণ নিজের কক্ষের জানালার কাছে দাঁড়িয়ে আছে। চারু, আমি আজ সারাদিন তোমার মতো করে রাজ্যের সব কাজ করার চেষ্টা করেছি। আমি হাটে গিয়েছিলাম, সাধারণ মানুষের সাথে কথা বলেছি। কতটা ভালোবাসে তা আজ আমি নিজের চোখে দেখেছি। যোগু বাবা আর জয়া মা আমাকে খুব যত্নে রেখেছেন। আমি জানি তুমি মধুপুরের শান্তিতে আছো। তোমার শান্তিতে থাকাটাই আমার এখন সব থেকে বড় শান্তি চারু। মধুপুর রাজ্যের চারুলতাও নিজের জানালার কাছে দাঁড়িয়ে আছে। রাজপুত্র অরুণ, আমি আজ ভ্যাবলার পাঠানো মিষ্টি খেয়েছি। আমি জানি আপনি নিজে দাঁড়িয়ে থেকে সেই মিষ্টি পাঠিয়েছেন। আপনার এই ছোট ভালোবাসা আমাকে এখানে বসেও আপনার খুব কাছে রেখেছে। আপনি হাটে গেছেন শুনে আমি খুব খুশি হয়েছি রাজপুত্র। আপনি শুধু আমার স্বামী নন, আপনি এই রাজ্যের সবচেয়ে যোগ্য রাজা। আমাদের অনাগত সন্তান আপনার এই ভালোবাসার পৃথিবীতেই জন্ম নেবে। দুই রাজ্যের সীমানা পেরিয়ে রাতের এই শান্ত পরিবেশ দুটি হৃদয়ে নীরব কথোপকথন গল্পটিকে এক অদ্ভুত স্নিগ্ধ এবং পরিপূর্ণ পরিণতির দিকে নিয়ে যায়। সকালে নরম আলো হেমমধু রাজ্যের রাজপ্রাসাদের দরবার কক্ষ সেজে উঠেছে। রাজপুত্র অরুণ অত্যন্ত ধীর এবং আত্মবিশ্বাসী পায়ে দরবার কক্ষে প্রবেশ করলো। আজ তাকে দেখে মনে হচ্ছে সে হেমমধু রাজ্যের একজন পরিপূর্ণ এবং দায়িত্বশীল রাজা হয়ে উঠেছে। এসো রাজপুত্র অরুণ, আমি সকাল থেকেই তোমার অপেক্ষায় ছিলাম। কাল তুমি হাটে গিয়ে সাধারণ মানুষের যে খবর নিয়ে এসেছো তা শুনে আমি সত্যি খুব স্বস্তি পেয়েছি। আজ আমাদের কিছু নতুন কাজের কথা ভাবতে হবে। পিতা মহারাজ, আমি সব কাজের জন্যই প্রস্তুত আছি। চারু মধুপুরে যাওয়ার পর থেকে আমি আমার প্রতিটি মুহূর্ত এই রাজ্যের কাজে ব্যয় করছি। আপনি আমাকে নির্দেশ দিন, আজ আমাকে কি করতে হবে। রাজপুত্র অরুণ, তুমি তো জানো চারু নিজের হাতে তাঁত বিদ্যালয় তৈরি করে বাণিজ্যের কত বড় একটা দরজা খুলে দিয়েছে। আগামী সপ্তাহে পশ্চিমের এক বড় রাজ্য থেকে একদল নতুন বিদেশি বণিক আমাদের হেমমধু রাজ্যে আসছে।
তারা আমাদের কাপড়ের সুনাম শুনেছে। আমি চাই এই বণিকের সাথে চুক্তি করার পুরো দায়িত্ব তুমি নিজের কাঁধে নাও। আপনি একদম নিশ্চিন্তে থাকুন পিতা মহারাজ, আমি চারুর শেখানোর নিয়ম মেনেই তাদের সাথে কথা বলবো। আমাদের তাঁত বিদ্যালয়ের কাপড়ের মান এখন আগের চেয়েও অনেক উন্নত হয়েছে। আমি নিজে দাঁড়িয়ে থেকে বণিকদের সব কাজের তদারকি করব। আমাদের রাজকোষ আর কখনো ঘাটতি হবে না পিতা মহারাজ। তোমার এই কথাগুলো আমার মনকে ভীষণ শান্ত করে রাজপুত্র। চারু মধুপুরে বসেও তোমার মাধ্যমে এই রাজ্যটাকে কত সুন্দর করে সামলাচ্ছে। তুমি কি আজ চারুর কাছে কোনো চিঠি পাঠাবে? আমি রোজ রাতে চারুর জন্য চিঠি লিখি। চারু একটা চিঠি পেলে আমার সারাদিনের সব ক্লান্তি দূর হয়ে যায়। আমি আজকের এই নতুন বণিকদের আসার খবরটাও চারুকে চিঠিতে জানাবো। চারু শুনলে খুব আনন্দ পাবে। তুমি অবশ্যই জানাবে। চারুর তো এখন বিশ্রামের সময়, কিন্তু রাজ্যের ভালো খবরগুলো শুনলে ওর মনের জোর আরো বাড়বে। আর তোমাদের অনাগত সন্তানের জন্য এই শান্তির পরিবেশ খুবই দরকার। তুমি এখন গিয়ে তাঁত বিদ্যালয়ের কাজগুলো গুছিয়ে নাও রাজপুত্র। রাজপুত্র অরুণ মাথা নেড়ে সম্মতি জানিয়ে দরবার কক্ষ থেকে বেরিয়ে গেল। মধুপুর রাজ্যের রাজপ্রাসাদ, চারুলতার কক্ষ। সকালবেলা চারুলতা বিছানায় বসে একটি সাদা কাগজের উপর কলম দিয়ে কিছু লিখছে। রানী লতা ঘরে ঢুকলো। চারু, তুই আবার সকাল সকাল খাতা কলম নিয়ে বসেছিস যে? তোকে না আমি বারণ করেছি সারাক্ষণ রাজ্যের কথা না ভাবতে? তুই এখানে এসেছিস বিশ্রাম নিতে, আর তুই বসে বসে কিসের এত হিসাব করছিস বলতো মা? মা, আমি কোনো রাজ্যের হিসাব করছি না। আমি তো রাজপুত্র অরুণের চিঠির উত্তর লিখছি। কাল রাতে চিঠিটা লেখার সময় পাইনি, তাই আজ সকালে উঠে বসেছি। উনি তো চিঠিতে এত কথা লেখেন যে আমার সব কথারই উত্তর দিতে হবে। রাজপুত্র অরুণ সত্যিই তোকে খুব ভালোবাসে রে চারু। ছেলেটা তোকে এক মুহূর্তেও ভুলতে পারে না। তা তুই চিঠিতে কি লিখেছিস শুনি? তুই লিখেছিস তো যে তুই এখানে ঠিক মতো খাওয়া দাওয়া করছিস? আমি সব লিখেছি মা। আমি লিখেছি যে আপনি আর বাবা আমাকে একদম চোখে চোখে রাখছেন। আমি রাজপুত্র মশাইকে এটাও লিখেছি যে ভ্যাবলার পাঠানো মিষ্টি খেয়ে আমার মনটা একদম জুড়িয়ে গেছে। মা, রাজপুত্র অরুণ হাটে গিয়ে সাধারণ মানুষের খোঁজ নিয়েছেন। আমার যে কি আনন্দ হচ্ছে তা বলেই বোঝাতে পারবো না। রাজপুত্র অরুণের এই পরিবর্তনের পেছনে আসল কারণ তো তুই চারু। তুই নিজের ভালোবাসার আদর্শ দিয়ে ছেলেটাকে একজন সত্যিকারের রাজা বানিয়ে তুলেছিস। জেসমিন কোথায় মা? ওকে আজ তো একবারও দেখলাম না। জেসমিন তো সকাল সকাল সীমানার দিকে গেছে। ওর তো অনেক কাজ। আমি তোর বাবার কাছে যাচ্ছি। তোর বাবার সাথে বিদেশি বণিকদের কথা আছে। চারুলতা আবার চিঠিতে মন দেয়। রানী লতা হাসি মুখে ঘর থেকে বেরিয়ে যায়। মধুপুর রাজ্যের তাঁতপল্লী। সকালের আলো মাটির ঘরের ভেতরে এসে পড়েছে। রূপমঞ্জুরি এবং মধুবালার চরকায় বসে নরম সুতো কাটছে। নরম সুতো পাওয়ায় আজ তাদের কাজের গতি অনেক বেড়েছে। তোরা তো দেখছি আজ খুব মন দিয়ে কাজ করছিস। এই নরম সুতো পেয়ে তোদের হাতের ব্যথাটা নিশ্চয়ই একটু কমেছে, তাই না? হাতের ব্যথা একদম কমে গেছে মাসি। জেসমিন আমাদের কথা ভেবেই নরম সুতো পাঠিয়েছে। আমরা এই ঋণ শোধ করতে পারবো না। আমরা সকাল সকাল একটা কথাও বলিনি, শুধু কাজ করে যাচ্ছি। মাসি, আপনি আমাদের কাজের হিসাবটা কিন্তু ঠিক মতো রাখবেন। আমরা চাই না কেউ ভাবুক আমরা নরম সুতো পেয়ে আরাম করছি। জেসমিন যেন জানতে পারে যে আমরা আমাদের ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য সব রকম চেষ্টা করছি। তোদের কাজের হিসাব আমি গড়াই গন্ডাই রাখছি রূপমঞ্জুরি। তোরা কাল যতটা কাজ করেছিস তাতে জেসমিন খুশি হয়েছে। আর দুপুরের তোদের জন্য একটু ডালের সাথে একটু ভালো তরকারিও দেওয়া হবে। আমাদের যুবরানী চারুলতা আর জেসমিন কাউকে অকারণে কষ্ট দেয় না। চারুমার জেসমিনের দয়ার তো কোনো তুলনা হয় না মাসি। আমরা তো সারা জীবন শুধু রাজপ্রাসাদে আরামেই কাটিয়েছি, সাধারণ মানুষের কষ্টের কথা কোনোদিনও ভাবিনি। আজ নিজে যখন ঘাম ঝরিয়ে ভাত রোজগার করছি তখন বুঝতে পারছি এক মুঠো ভাতের আসল দাম কত। তুই একদম ঠিক বলেছিস মধুবালা। আমি রত্নগরের মহারানী হয়ে কত গরিব নিরীহ মানুষের অন্ন কেড়ে নিয়েছি। আজ এই মাটির ঘরে বসে সুতো কাটতে কাটতে আমার মনে হয় বিধাতা নিজের হাতে আমার অহংকার চূর্ণ করেছে। মাসি, আপনি শুধু আমাদের কাজ দিয়ে যাবেন। আমরা সারা জীবন এভাবে কাজ করে খাবো। আমাদের আর কোনো চিন্তা নেই। তাঁতি মাসি তাদের এই অনুশোচনা দেখে খুশি হলেন। রূপমঞ্জুরি এবং মধুবালা আবার মাথা নিচু করে কাজে মন দিল।
হেমরাজ্যের রাজপ্রাসাদে যোগু মোড়লের কক্ষ। যোগু মোড়ল বিছানায় বসে আছে। জয়া একটি লাল সুতো দিয়ে ছোট্ট একটি মোজা বুনছে। রাজপুত্র অরুণ হাসি মুখে ঘরে ঢুকলো। জয়ামা, আপনি ওই লাল সুতো দিয়ে কি বুনছেন? এসো রাজপুত্র এসো, আমি তো আমাদের নতুন অতিথির জন্য ছোট ছোট মোজা বুনছি। চারুর কোলে বাচ্চা আসবে আর আমি দিদিমা হয়ে চুপ করে বসে থাকবো, তা কি হয়? আমি নিজের হাতে শীতের পোশাক তৈরি করছি। জয়ামা, আপনার এই হাতের কাজের কোনো তুলনা হয় না। চারু যখন ফিরে এসে দেখবে আপনি তার সন্তানের জন্য এত কিছু বানিয়েছেন, তখন সে আনন্দে আত্মহারা হয়ে যাবে। রাজপুত্র অরুণ, তুমি আজ এত সকালে রাজকীয় পোশাক পরে দরবার কক্ষে গিয়েছিলে। মহারাজ অম্বিকা প্রসাদের সাথে কি কথা হলো? সব কিছু ঠিকঠাক চলছে তো? সবকিছু খুব ভালো চলছে বাবা। আগামী সপ্তাহে পশ্চিমের রাজ্য থেকে একদল নতুন বিদেশি বণিক আমাদের রাজ্যে আসছে। পিতা মহারাজ সেই বণিকের সাথে চুক্তি করার পুরো দায়িত্ব আমাকে দিয়েছেন। আমি চারুর শেখানোর নিয়ম মেনেই তাদের সাথে বাণিজ্যের কথা বলবো। এ তো খুব বড় একটা দায়িত্ব গো রাজপুত্র, তুমি সাবধানে সব কাজ করবে। আমাদের চারু এই রাজ্যের জন্য অনেক কষ্ট করেছে, তার কোনো কাজে যেন দাগ না লাগে। আপনারা নিশ্চিন্তে থাকুন মা, আমি চারুর কোনো কাজে বদনাম হতে দেব না। আমি আজ রাতেই চারুকে চিঠিতে এই নতুন বণিকদের আসার খবরটা জানাবো। চারু শুনলে খুব খুশি হবে। আমি এখন তাঁতবিদ্যালয়ে যাচ্ছি, সেখানকার সবাইকে সবকিছু বুঝিয়ে বলতে হবে। তুমি যাও রাজপুত্র, কিন্তু দুপুরে ঠিক সময় মতো খেতে চলে আসবে। আমরা তোমার জন্য অপেক্ষা করব। রাজপুত্র অরুণ হাসি মুখে সম্মতি জানিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। হেমমধু রাজ্যের নতুন তাঁতবিদ্যালয়। রাজপুত্র অরুণ সেখানে গিয়ে দাঁড়ালো। ভ্যাবলা, ক্যাবলা, তোরা সব কাজ ঠিকঠাক মতো করেছিস তো? আগামী সপ্তাহে কিন্তু নতুন বিদেশি বণিকরা আসছে। আমাদের কাপড়ের মান যেন সবচেয়ে ভালো হয়। রাজপুত্র মশাই, আপনি একদম চিন্তা করবেন না। আমরা দিদির শেখানো নিয়ম মেনে সব সুতো আর কাপড় তৈরি করছি। দিদি আসা পর্যন্ত আমরা এদিকটা সামলে নেব। যখন বণিকেরা আমাদের কাপড় দেখবে তখন চোখ ফেরাতেই পারবে না। রাজপুত্র মশাই, আমি তো শাল পাতা দিয়ে দিদির বাচ্চার জন্য একটা সুন্দর বাঁশি বানিয়ে ফেলেছি। আপনি দেখবেন, আমি খুব সুন্দর করে পাতাগুলো কেটেছি। দিদির বাচ্চা এই বাঁশি বাজিয়ে পুরো রাজপ্রাসাদ মাতিয়ে রাখবে। তুই সত্যি একটা পাগল ক্যাবলা, পাতা দিয়ে বাঁশি বানিয়েছিস। তোদের এই ভালোবাসাই তো আমাদের চারুর আসল শক্তি। চারু ফিরে এলে তোদের এই উপহার দেখে খুব খুশি হবে। রাজপুত্র, আমি আর ময়না মিলে দিদির অনাগত সন্তানের জন্য পদ্ম ফুল আঁকা একটা সুন্দর কাঁথা সেলাই শুরু করেছি। সবচেয়ে নরম সুতো দিয়ে আমি এই কাঁথাটা বানাচ্ছি। তোমরা সবাই চারুকে কতটা ভালোবাসো তা আমি জানি মীরা। তোমাদের এই হাতের কাজগুলো চারুর অনাগত সন্তানের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। তোমরা মন দিয়ে কাজ করো। আমি বিদেশি বণিকদের সব চালানের হিসাবগুলো একবার দেখে নেই। রাজপুত্র অরুণ তাঁতবিদ্যালয়ের কাজে তদারকি করতে লাগলো। মধুপুর রাজপ্রাসাদের বাগান। দুপুরবেলা। জেসমিন, তুমি আজ সকালে তাঁতিপল্লীতে নতুন নরম সুতো পাঠানোর ব্যবস্থা করেছো বলে শুনলাম। মহারাজ মধুরাজাও তো আমাকে বললেন তুমি কাল রাতে অনুমতি নিয়েছিলে। হ্যাঁ রাজেশ বাবু, আমি কাল সারা রাত ঘুমোতে পারিনি। চারু দিদি ওদের কাজের শাস্তি দিয়েছিল, কিন্তু ওদের আঙ্গুল কেটে রক্ত বেরোচ্ছে শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। তাই আমি নরম সুতোর ব্যবস্থা করেছি। তুমি খুব ভালো কাজ করেছো জেসমিন। তুমি মন্ত্রী হিসেবে যেমন কঠোর, একজন মেয়ে হিসেবেও ঠিক ততটাই দয়ালু। তোমার এই সিদ্ধান্ত চারু দিদিও নিশ্চয় খুব পছন্দ করেছেন। দিদি তো আমাদের সব সময় শিখিয়েছে অন্যায়ের বিচার করতে গিয়ে আমরা যেন নিজেরাই নিষ্ঠুর হয়ে না যাই। আমি শুধু ওদের শারীরিক কষ্টটা একটু কমানোর চেষ্টা করেছি, কিন্তু ওদের কাজের পরিমাণ আমি একটুও কমাইনি। তুমি একদম সঠিক কাজ করেছো জেসমিন। কাল জয়া মায়ের চিঠির কথা মনে আছে তোমার? আমরা কিন্তু আমাদের ভবিষ্যতের কথা ভেবে একটা সুন্দর স্বপ্ন দেখতে শুরু করেছি। রাজেশ বাবু, আমি সব মনে রেখেছি। আমি রাজপুত্র অরুণের মতো আমাদের একটা সুন্দর পরিবারের স্বপ্ন দেখার অধিকার আছে। আমি চাই আমাদের সন্তান যেন চারু দিদির মতো সাহসী আর দয়ালু হয়। সে আমাদের মতোই হবে জেসমিন। বিধাতা আমাদের সেই স্বপ্ন খুব তাড়াতাড়ি সত্যি করবেন। আমরা রাজ্যের দায়িত্ব সামলানোর পাশাপাশি নিজেদের সংসারটাও খুব সুন্দর করে সাজাবো।
জেসমিন হাসি মুখে রাজেশের কথায় সম্মতি জানালো। মধুপুর রাজ্যে শুধু বাণিজ্য নয়, এক নতুন প্রাণের আর ভালোবাসার হাওয়া বইতে শুরু করলো। হেমমধু রাজ্যের পশুশালা, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে, লালু জাবর কাটছে। লালু ভাই, আজ তোকে খুব তাজা দেখাচ্ছে। অনেক ঘাস খেয়েছিস মনে হচ্ছে। আমি তো রোজই তাজা ঘাস খাচ্ছি রে সোনা পাখি। যোগু কাকা আমাকে নিজের হাতে ঘাস খেতে দিয়ে গেলেন। আমি তো এখন গায়ে জোর বাড়ানোর জন্য বেশি বেশি ঘাস খাচ্ছি। চারুর বাচ্চা এলে তো আমাকে অনেক দৌড়ঝাঁপ করতে হবে। তুই একদম ঠিক বলেছিস। আজ আমি রাজপুত্রের কথা শুনছিলাম, আগামীকাল নাকি নতুন বণিকরা আসছে। রাজপুত্র খুব ব্যস্ত। রাজপুত্র ব্যস্ত থাকলেও আমাদের চারুর কথা একেবারে ভোলে না রে সোনা পাখি। উনি দুপুরে এসে আমাকে বলে গেলেন চারুর চিঠি পেয়েছেন। রাজপুত্রের মুখে আজ খুব হাসি ছিল রে। এটা তো খুব ভালো খবর। চারু আর রাজপুত্রের এই চিঠির আদান প্রদান আমাদের সবাইকে একটা শান্তির মধ্যে রেখেছে। আমি কাল সকালে আবার রাজপুত্রের বারান্দায় গিয়ে গান শুনিয়ে আসবো। রাতের বেলা হেমমধু রাজ্যের রাজপ্রাসাদ এবং মধুপুর রাজ্যের রাজপ্রাসাদ। হেমমধু রাজ্যের রাজপুত্র অরুণ নিজের কক্ষের জানালার কাছে দাঁড়িয়ে আছে। চারু, আমি আজ সারাদিন বিদেশি বণিকদের আগমনের প্রস্তুতি নিয়েছি। আমি হাঁটতে হাঁটতে তাঁত বিদ্যালয়ে গিয়েছি। সবাই শুধু তোমার কথাই জিজ্ঞাসা করে। আমি জানি তুমি মধুপুরের শান্তিতে আছো। তোমার শান্তিতে থাকাটাই আমার এখন সবচেয়ে বড় শান্তি চারু। আমি তোমাকে চিঠি পাঠিয়েছি, তুমি নিশ্চয়ই কাল সকালে সেই চিঠি হাতে পেয়ে যাবে। তুমি শুধু নিজের যত্ন নিও চারু। মধুপুর রাজ্যে চারুলতাও নিজের জানালার কাছে দাঁড়িয়ে আছে। রাজপুত্র অরুণ, আমি জানি আপনি আমাকে ছাড়া ওখানে খুব একা বোধ করছেন, কিন্তু আপনি যে রাজ্যের দায়িত্ব এত সুন্দর করে সামলাচ্ছেন তা ভেবে আমার বুকটা গর্বে ভরে যায়। আমি আপনার চিঠির উত্তর লিখে রেখেছি, কাল সকালেই পাঠিয়ে দেব। আমাদের এই দূরত্ব আমাদের ভালোবাসাকে আরো মজবুত করছে। আমাদের অনাগত সন্তান আপনার এই ভালোবাসার পৃথিবীতেই জন্ম নেবে। আপনি শান্তিতে ঘুমান রাজপুত্র। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।